আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব বিজ্ঞান সপ্তম অধ্যায়। আমরা নবম ও দশম শ্রেণী। আশা করছি আমার শিক্ষার্থীরা আমার পূর্বের ক্লাস দেখেছো এবং তোমরা বাসায় পড়াশোনা করেছো। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে নির্দেশক ব্যবহার করে কিভাবে দ্রবণের অম্লত্ব ও ক্ষারকত্ব নির্ণয় করা যায়। প্রথম কথা হচ্ছে নির্দেশকটা কি? নির্দেশক হচ্ছে এমন কিছু পদার্থ বা উপাদান যেগুলোর সাহায্যে যে কোনো দ্রবণের অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করা যায়। অর্থাৎ কোনো একটা দ্রবণ অম্ল নাকি ক্ষার সেটা নির্ণয়ের জন্য যেই পদার্থটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নির্দেশক। কথাই হচ্ছে নির্দেশক, অর্থাৎ যেটা নির্দেশ করে দ্রবণটা কি অম্ল নাকি ক্ষার সেটা নির্দেশ করে হচ্ছে নির্দেশক। এখন তেমনি একটি নির্দেশক আমরা ব্যবহার করি। গত ক্লাসে আমি ক্লাস শেষের দিকে বলেছিলাম যে লিটমাস টেস্ট ব্যবহার করে কি করেছিলাম, মাটির দ্রবণে হতে মাটির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করেছিলাম। ঠিক তেমনি যে কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব এই লিটমাস টেস্টের মাধ্যমে প্রকাশ করা যায়। যদি ধরো তোমাদের কোশ্চেন আসছে যে তোমাকে একটা দ্রবণ দেওয়া হলো, এই দ্রবণটা অম্ল নাকি ক্ষার, তুমি সেটা কিভাবে বুঝবা? এখন তোমার সেটা অম্লত্ব দ্রবণটা অম্ল নাকি ক্ষার সেটা নির্ণয়ের জন্য কি করতে হবে, একটা লিটমাস পেপার নিতে হবে। দুই ধরনের লিটমাস পেপার নরমালি পাওয়া যায়, একটা হচ্ছে লাল লিটমাস পেপার, একটা হচ্ছে নীল লিটমাস পেপার। দুইটা লিটমাস পেপার নিয়েই তুমি দ্রবণের অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করতে পারবে। এক্ষেত্রে কি করতে হবে, প্রথমে তোমাকে দ্রবণটা নিতে হবে। একটা পাত্রে দ্রবণটা নিয়ে সেক্ষেত্রে একটা একটা করে, ধরো প্রথমে তুমি লাল লিটমাস পেপার ওই দ্রবণে ডুবালে, দ্রবণে ডুবানোর পর উঠিয়ে দেখলে যে লাল লিটমাস পেপারে যদি নীল হয় তাহলে বুঝতে হবে দ্রবণটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, অর্থাৎ দ্রবণে ক্ষার রয়েছে। যদি লাল লিটমাস পেপারের রঙের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে সেখানে সেটা ক্ষার নয়। দেন তুমি নীল লিটমাস পেপার ওই দ্রবণে ডুবাবে। দ্রবণে নীল লিটমাস পেপার ডুবানোর পর যদি সেটা লাল রং হয় তাহলে বুঝতে হবে যে দ্রবণটা অ্যাসিডিক বা দ্রবণটাতে অ্যাসিড রয়েছে। কিন্তু যদি এক্ষেত্রে নীল লিটমাস পেপার লাল না হয়, অর্থাৎ কোনো কালার প্রদর্শন না করে, তাহলে বুঝতে হবে যে দ্রবণটা অ্যাসিড নয়। কিন্তু যদি দেখা যায় যে কোনো দ্রবণে তুমি লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপার দুটাই ডুবালে কিন্তু কোনোটাই কালারের পরিবর্তন করছে না, কোনো লিটমাস পেপারের রঙের পরিবর্তন হয়নি, তাহলে বুঝতে হবে দ্রবণটি হচ্ছে একটা নিরপেক্ষ দ্রবণ। খেয়াল করে দেখো, যদি দ্রবণে লাল লিটমাস পেপার নীল রং দেয় তাহলে সেটা বুঝতে হবে দ্রবণটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, অর্থাৎ দ্রবণে ক্ষার রয়েছে। আর যদি নীল লিটমাস পেপার লাল রং দেয় তাহলে বুঝতে হবে যে দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক, অর্থাৎ দ্রবণে অ্যাসিড রয়েছে। এই লিটমাস পেপার বা এই লিটমাস টেস্টের মাধ্যমেই আমরা যে কোনো দ্রবণ ক্ষারীয় নাকি অম্লীয় সেটা নির্ণয় করতে পারবো। এবার নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাসিডিটি। অ্যাসিডিটির সাথে আমরা সবাই কম বেশি খুব পরিচিত, তাই না? অ্যাসিডিটি কোথায় হয়? পাকস্থলীতে। নরমালি দেখা যায় যে আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রায় সব মানুষেরই কম বেশি অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। এটা কি? অ্যাসিডিটিটা হচ্ছে পাকস্থলীতে যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, তাহলেই অ্যাসিডিটি ঘটে থাকে। আমরা প্রায় সবাই জানি যে কি আমাদের পাকস্থলীর গায়ে থেকে, অর্থাৎ পাকস্থলীর যে প্রাচীর, ভেতরে প্রাচীর রয়েছে, এই প্রাচীর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক এক ধরনের শক্তিশালী অ্যাসিড নিঃসরণ হয়। এই অ্যাসিডের কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সে খাবারগুলো হজমে সহায়তা করা, অর্থাৎ আমাদের খাবার হজমে সহায়ক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পাকস্থলীর প্রাচীর, অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে ওয়ালটা আছে, যে দেওয়ালটা দেয়া থাকে সেখান থেকে নিঃসরিত হয়। এই অ্যাসিডের কাজ হচ্ছে তোমার মেটাবলিজম বৃদ্ধি করা, তোমার খাবারটা দ্রুত ডাইজেস্ট করে সেটাকে পরিপাকে সহায়তা করা। এখন এই অ্যাসিডিটি হয় কেন? অ্যাসিডিটি হয় বিভিন্ন কারণে। কিছু কারণ হচ্ছে আমাদের নিজস্ব কারণ, যেমন বিভিন্ন রকম খাবার দাবার। আমরা যখন খাবার খাই, বিভিন্ন খাবার আমাদের পেটের অ্যাসিডিটির বা অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয়। কেমন খাবার? ধরো তুমি যদি খুব বেশি মশলা বা ঝাল, তেল, চর্বিযুক্ত খাবার খাও, সেটা তোমার পেটের অ্যাসিডিটি বা অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দিবে, ফলে অ্যাসিডিটি দেখা যায়।
এছাড়াও কিছু খাবার আছে যেমন অতিরিক্ত মাত্রায় সফট ড্রিঙ্কস, অতিরিক্ত মাত্রায় ফলের রস, বা এগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস, ফলের রস, এগুলো হচ্ছে অম্লীয় পানীয়, অর্থাৎ এগুলোতে অ্যাসিডের মাত্রা বেশি থাকে। তুমি যদি অতিরিক্ত মাত্রা এগুলো পান করো অথবা খালি পেটে যদি এগুলো পান করো তাহলে কি হবে, তো নর্মালি তোমার পাকস্থলী প্রতিনিয়ত তোমার পেটে অ্যাসিড সিক্রেশন করছে, প্লাস তুমি যদি বাইরে থেকে এই ধরনের অ্যাসিডিক খাবারগুলো অতিরিক্ত মাত্রায় পান করো বা অতিরিক্ত মাত্রায় বিভিন্ন রকমের অতিরিক্ত কফি বা চা পান করো, সেক্ষেত্রে তোমার অ্যাসিডের পরিমাণ পাকস্থলীতে বেড়ে গিয়ে অ্যাসিডিটি সৃষ্টি করবে। এই কারণে কি করতে হবে, এই অ্যাসিডিটি দূর করার পদ্ধতিও আমাদের জানতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাসিডিটির সমস্যাটা এমন সমস্যা, এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে অ্যাসিডিটি থেকে আলসারও দেখা যায়। কারণ তোমার পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে এটার কাজ হচ্ছে তোমার খাবারকে হজম করে দেওয়া। এখন যদি তুমি কোনো কারণে দীর্ঘ সময় পেটে যদি দীর্ঘ সময় যাবো যদি খাবার না খাও, পেট যদি খালি থাকে এবং পেটে যদি এই অ্যাসিড সিক্রেশন বাড়তে থাকে এবং তুমি যদি অ্যাসিড বহুল অম্লীয় পানীয় গ্রহণ করো খালি পেটে, সেক্ষেত্রে কি হবে, অ্যাসিড যখন তোমার পেটে খাবার পাবে না তখন এগুলো কি করবে, তোমার পেটের পাকস্থলীর যে প্রাচীর আছে সেক্ষেত্রে সেটা হজম করতে শুরু করবে। এর ফলে পাকস্থলীর গায়ে বিভিন্ন ধরনের প্রথমে ছোট ছোট ছিদ্রের মতো সৃষ্টি হয়, পরে প্রাচীরে ইনফেকশন দেখা যায়, এটাই হচ্ছে আলসার। এই কারণে অ্যাসিডিটি কেন হয় সেটাও আমাদের জানতে হবে, এছাড়া অ্যাসিডিটি কিভাবে রোধ করা যায় সেটাও জানতে হবে। অ্যাসিডিটি কেন হয় সেটার মধ্যে অ্যাসিডিটি রোধ করার পদ্ধতিটা রয়ে গিয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে সমস্ত খাবারে অ্যাসিডিটি বাড়ে আমাদের সেই সমস্ত খাবার কম খেতে হবে, অথবা সেগুলো খালি পেটে খাওয়া যাবে না। সফট ড্রিঙ্কস, ফ্রুট জুস অথবা বিভিন্ন রকম অ্যাসিডিক খাবার আমাদের সেটা কখন খেতে হবে, ভরা পেটে খেতে হবে, খালি পেটে খাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে অতিরিক্ত মাত্রায় এসব খাবার পরিহার করতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। এছাড়া আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিটি রোধ করার জন্য সাময়িকভাবে আমরা এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারি, অর্থাৎ এই ধরনের অম্লীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকতে পারি। এতে কি হবে, আমাদের অ্যাসিডিটির মাত্রাটা কমতে থাকবে এবং একসময় এটা ভালো হয়ে যাবে, বা অ্যাসিডিটির দীর্ঘ সময়ের সমস্যাটা আর থাকবে না। এবার আসা যাক দ্বিতীয় পদ্ধতি, কিভাবে অ্যাসিডিটি দূর করা যাবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বিভিন্ন কিছু খাবার আছে যেগুলোতে অল্প পরিমাণে ক্ষার থাকে, আর আমরা কি জানি, অ্যাসিডকে নিষ্ক্রিয় করে বা প্রশমিত করে কে, ক্ষার। এই কারণে যদি পেটে অ্যাসিডিটি বেড়ে যায়, অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য বা নিরপেক্ষ করার জন্য আমরা কি করব, যেই সমস্ত খাবারে ক্ষার রয়েছে সেই সমস্ত খাবার গ্রহণ করব। এখন সেজন্য আমাদের জানতে হবে কোন কোন খাবারে অল্প মাত্রা হলেও ক্ষার রয়েছে। বেশিরভাগ শাকসবজিতেই অল্প মাত্রায় ক্ষার রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম খাদ্যশস্য যেমন ধরো ডাল, তারপর বিচিত্র খাবার, এসবেও কি থাকে, ক্ষার থাকে। ফলে এই সমস্ত খাবারও আমাদের কি করবে, অ্যাসিডিটি হ্রাস করতে সহায়তা করে। এছাড়াও কিছু খাবার আছে যেমন বিভিন্ন ধরনের হার্বাল চা, তারপর গ্রিন টি, আদার যে চা সেটাও, আদার রস দিয়ে তৈরি যে চা সেটাও কি করে, আমাদের এই অ্যাসিডিটি হ্রাসে সহায়তা করে। অর্থাৎ আমরা তাহলে কি পেলাম, দুইটা পদ্ধতিতে আমরা অ্যাসিডিটি রোধ করতে পারবো। কিভাবে, একটা হচ্ছে আমরা অ্যাসিডিটি সমৃদ্ধ খাবারগুলো, যে সমস্ত খাবারগুলো আমাদের অ্যাসিডিটি বৃদ্ধি করে সেই খাবারগুলো কম খাবো বা কিছু সময়ের জন্য সেগুলো থেকে বিরত থাকবো। দ্বিতীয় হচ্ছে আমরা ক্ষার জাতীয় খাবার খাবো, এতে কি হবে, ক্ষারটা আমাদের পেটের অ্যাসিডিটিটাকে রোধ করবে বা অ্যাসিড সিক্রেশনের যদি বেশি সিক্রেশন হয়ও তাহলে সেটাকে প্রশমিত করে দিবে। এবার আমরা এরপর পড়ব পিএইচ মান। দ্রবণের পিএইচ দ্বারা কিভাবে কোনো দ্রবণ অম্ল নাকি ক্ষার সেটা আমরা জানতে পারবো। এখন কথা হচ্ছে দ্রবণের পিএইচ মানটা জানা কেন প্রয়োজন। নর্মালি আমাদের জীবনে আমরা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি যেগুলোর পিএইচ মানটা আমাদের জানাও দরকার, ফলে এটা আমরা নিয়ন্ত্রণ সহজে করতে পারবো, আমাদের নিয়ন্ত্রণও করা দরকার। এখন প্রথম কথা হচ্ছে পিএইচ মান দ্বারা কিভাবে কোনো দ্রবণ আমরা অম্ল নাকি ক্ষার সেটা বুঝতে পারবো। কোনো একটা দ্রবণ অম্ল নাকি ক্ষার সেটা নির্ভর করে কিসের উপর, এর পিএইচ মানের উপর।
পিএইচ মান দ্বারা দ্রবণটা অম্ল নাকি ক্ষার সেটা আমরা নির্ণয় করতে পারি। কেমন করে, ধরো তোমাকে একটা দ্রবণ দেওয়া হলো এবং বলা হলো যে এটার পিএইচ হচ্ছে 3, তাহলে ওই দ্রবণটা কি ধরনের দ্রবণ আমরা কিভাবে দেখবো? এটার জন্য একটা চার্ট আছে, পিএইচ মানের চার্ট। নর্মালি কোন দ্রবণের পিএইচ মান যদি 7 থাকে তাহলে সেটাকে বলা হয় নিরপেক্ষ দ্রবণ, অর্থাৎ ওই দ্রবণ অ্যাসিডিকও না ক্ষারীয় না, নর্মাল দ্রবণ, অর্থাৎ সেটা নিরপেক্ষ, কোনো ধর্ম সেটা প্রদর্শন করবে না, অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে না, ক্ষারের ধর্ম প্রদর্শন করবে না। বিশুদ্ধ যে পানি সেটার পিএইচ মান ধরা হয় 7, কারণ অর্থাৎ যেই পানির পিএইচ মান 7 ধরা হয় সেটাই হচ্ছে নিরপেক্ষ পানি, অর্থাৎ ওই পানিতে অ্যাসিডও নেই ক্ষারও নেই। কিন্তু যদি ওই পানিতে অ্যাসিড যোগ করা হয় তাহলে সেটার পিএইচ মান 7 থেকে কমতে থাকে। অর্থাৎ কোন দ্রবণের পিএইচ মান যদি 7 থেকে কম হয়, অর্থাৎ 7, 6, 5, 4, 3, 2, 1, 0 এইরকম হয়, তাহলে ওই দ্রবণকে বলা হবে অম্লীয় দ্রবণ। এক্ষেত্রে পিএইচ মান দ্বারা এর অম্লত্বের পরিমাণও নির্ণয় করা যায়। কিভাবে? যদি কোন দ্রবণে, ধরো তোমাকে একটা দ্রবণ দেওয়া হলো নিরপেক্ষ দ্রবণ যার পিএইচ হচ্ছে 7, তুমি সেটাতে যদি একটু অ্যাসিড মিশাও তাহলে সেটার পিএইচ মান বেড়ে হবে, সেই পিএইচ মান কমে হবে 6। এরপর যত অ্যাসিড মিশাতে থাকবে ততই এটার পিএইচ মান কমতে থাকবে, অর্থাৎ পিএইচ মানটা হ্রাস পেতে থাকবে। যেই দ্রবণের পিএইচ মান 2 হয় বা 1 হয় সেগুলো হচ্ছে, অর্থাৎ 3, 2, 1, এই পিএইচ মানের দ্রবণগুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ যত বেশি শক্তিশালী হবে ততই এর পিএইচ মান কম হবে। যেই অ্যাসিডের পিএইচ মান কম সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হয়। ঠিক ক্ষারের বেলায় ঠিক তার উল্টাটা। কেমন? ধরো তোমাকে যে নিরপেক্ষ পানি দেওয়া হয়েছিল সেখানে যদি তুমি প্রথমে ক্ষার মেশাও তাহলে সেই পানিটার পিএইচ আস্তে আস্তে বাড়তে থাকবে। যত বেশি ক্ষার মেশাবে পিএইচ মান তত বেশি বাড়তে থাকবে। অর্থাৎ যে দ্রবণের পিএইচ মান যত বাড়বে তার ক্ষারকত্ব তত বাড়বে। অর্থাৎ পিএইচ মান বৃদ্ধির সাথে সাথে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। নর্মালি যে সমস্ত ক্ষারের বা যে সমস্ত দ্রবণের পিএইচ মান 12 থেকে 14, অর্থাৎ 12, 13, 14 হয় সেগুলো হয় শক্তিশালী ক্ষার। অর্থাৎ তাহলে আমরা কি দেখতে পেলাম যে স্কেল থেকে পিএইচ মান যদি 7 হয় সেটা হবে নিরপেক্ষ দ্রবণ। কোন দ্রবণের পিএইচ 7 হলে নিরপেক্ষ দ্রবণ হবে, আর সেটার পিএইচ মান যদি 7 থেকে যত কমতে থাকবে সেটা তত বেশি শক্তিশালী হবে। অপরদিকে 7 থেকে যত বাড়তে থাকবে তত সেটা অধিক শক্তিশালী ক্ষারীয় দ্রবণে পরিণত হবে, অর্থাৎ ক্ষারীয় দ্রবণ হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি? পিএইচ মান দ্বারা দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করতে পারি। এই যে পিএইচ এর মান, এটার দ্বারা আমরা তাহলে কি হবে দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করতে সহজ হবে বা করতে পারবো আমরা। এরপর আসা যাক বিভিন্ন দ্রবণের পিএইচ মান। তোমাদের বইয়ে বিভিন্ন দ্রবণের পিএইচ মান দেওয়া আছে, সেগুলো খুব ভালোভাবে শিখবে, কারণ এই পিএইচ মান দ্বারা তোমাদের উদ্দীপক বুঝতে সুবিধা হবে, এছাড়া অবজেক্টিভও সুবিধা হবে। যেমন ধরো কিছু পিএইচ মান দেওয়া আছে, কেমন আমাদের ধমনীর রক্তের, আমাদের ধমনীতে যে ব্লাড আছে সেই ব্লাডের পিএইচ মান হচ্ছে 7.4, 7.4। এখন এই আমাদের বলা হচ্ছে যে পিএইচ মান জানার প্রয়োজন। কেন প্রয়োজন? পিএইচ মান দ্বারা আমরা আমাদের কন্ডিশনটা ভালোভাবে বুঝতে পারবো। ধরো কারো ব্লাডের পিএইচ মান যদি 7.4 এর থেকে কম অথবা বেশি হয় তাহলে বুঝতে হবে যে তার ব্লাডের অসঙ্গতি রয়েছে, অর্থাৎ তার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি দেখা যায় যে কারো ব্লাডের পিএইচ এর মান যদি 0.4, যদি 0.4 প্লাস মাইনাস হয়, অর্থাৎ 0.4 কম বেশি হয়, তাহলেও সেক্ষেত্রে দেখা যায় যে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়, অর্থাৎ মৃত্যু ঘটতে পারে। এটা মারাত্মক বিপর্যয়। 0.4 প্লাস মাইনাস, অর্থাৎ 7.4 থেকে ব্লাডের পিএইচ যদি 0.4 বেশি বা 0.4 কম হয় তাহলে সেক্ষেত্রে ওই মানুষ মৃত্যুর মুখে পড়ে যায়, অর্থাৎ মৃত্যু লাভ করার সম্ভাবনা বেশি। অপরদিকে আমাদের লালার যে পিএইচ, আমাদের জিহ্বার যে লালা রয়েছে সেটার পিএইচ মান হচ্ছে 6.6। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করবে, কিন্তু আমাদের পাকস্থলীতে যে
রস রয়েছে পাকস্থলীর ভিতরে, আমরা জানি ওখানে কি হয়, অ্যাসিড সিক্রেশন হয়, এই কারণে সেখানকার পিএইচ লেভেলও অনেক কম। আমাদের পাকস্থলীতে পিএইচ মান হচ্ছে 2, অর্থাৎ খুবই শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ আমাদের পাকস্থলী থেকে যেই অ্যাসিড সিক্রেশন হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হয়, সেটা খুবই শক্তিশালী থাকে। এর পিএইচ মান থাকে 2। এই পিএইচ মান যদি কোনো ক্রমে কম বেশি হয়, তাহলে সেক্ষেত্রে খাবার পরিপাক ঠিকভাবে হয় না এবং বদহজম দেখা যায়। অর্থাৎ কি, যদি কোনো কারণে তোমার পাকস্থলীর পিএইচ মান 2 এর চেয়ে কম অথবা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার খাবার পরিপাক ঠিকভাবে হবে না, বলে বদহজম দেখা দেবে। এটা হচ্ছে পেট খারাপ হওয়ার অন্যতম কারণ। এই পিএইচ এর মান কম বেশি আবার অনেক সময় ব্যাকটেরিয়া জনিত কারণেও হ্রাস পেতে পারে। অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত কারণে, ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে অনেক সময় পিএইচ কম বেশি হয়। ফলে কি হয়, খাবার ঠিকভাবে পরিপাক হয় না এবং বদহজম দেখা যায়। অনেক সময় বলে না যে ফুড পয়জনিং হয়েছে। ফুড পয়জনিং হলে কি হয়, কেন পেট বদহজম দেখা যায় কেন, ঠিক এই কারণে। খাবারের মধ্যে জীবাণু যদি কোনো ক্রমে তোমার পাকস্থলীতে পিএইচ লেভেলটাকে এলোমেলো করে দেয়, অর্থাৎ 2 থেকে কম বেশি করে দেয়, তাহলে সেক্ষেত্রে বদহজম দেখা দেয়। এই জন্য আমাদের পিএইচ মানটা জানার প্রয়োজন। এছাড়াও আমাদের আরো কিছু ক্ষেত্রে পিএইচ মান জানা প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে মাটি। মাটি কি কাজে লাগে, ফসল উৎপাদনের কাজে লাগে। এক্ষেত্রে তোমার ফসল ভালো হবে কি মন্দ হবে, সেটা মাটির কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এবং মাটির কোয়ালিটিটা নির্ভর করে কিসের উপর, মাটিতে বিদ্যমান পুষ্টি উপাদান অর্থাৎ বিভিন্ন নিউট্রিয়েন্টস এর উপর নির্ভর করে। কিন্তু এই যে মাটিতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো থাকে, এই পুষ্টি উপাদানগুলো মাটিতে থাকবে নাকি এগুলো নষ্ট হয়ে যাবে, সেটা ডিপেন্ড করে মাটির পিএইচ লেভেলের উপর। ধরো কোনো মাটিতে যদি পিএইচ 3 এর কম হয়, নর্মাল বা স্বাভাবিকভাবে উর্বর মাটির পিএইচ লেভেল থাকে 4 থেকে 8 পর্যন্ত। কিন্তু যদি কোনো মাটির পিএইচ লেভেল 3 এর থেকে কম হয়, তাহলে বুঝতে হবে কি মাটিটা হচ্ছে অ্যাসিডিক মাটি। এই মাটির সমস্যা কি, এই অ্যাসিডিক মাটি হলেও কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে অ্যাসিডিক মাটিতে ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন ঠিকভাবে থাকে না। এরা কি করে, এরা ভেঙে যায় এবং এরা মাটিতে মিশতে পারে না, বাতাসে চলে যায়। ফলে কি হয়, মাটির উর্বরা শক্তি নষ্ট হয়। এই কারণে কি করতে হয়, এই মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সার এই মাটিতে প্রয়োগ করতে হয়। এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ক্ষারীয় সার যখন এই মাটিতে প্রয়োগ করা হয়, তখন এই ক্ষারীয় সার কি করে, মাটির অ্যাসিডিক যে বৈশিষ্ট্যটা আছে সেটাকে নিউট্রাল করে দেয়, নিরপেক্ষ করে দেয়, প্রশমিত করে দেয়। ফলে ওই মাটিটা উর্বরা শক্তি আবার ফিরে পায়। ঠিক একই রকম ভাবে যদি উল্টোটা ঘটে, কোনো মাটির পিএইচ লেভেল যদি 9.5 এর বেশি হয়, অর্থাৎ 9.5 এর বেশি হয়, তাহলে বুঝতে হবে কি সেটা হচ্ছে ক্ষারীয় মাটি। ক্ষারীয় মাটির তো সমস্যা আছে। ক্ষারীয় মাটিতে কি হয়, অ্যালুমিনিয়ামের যে আয়নগুলো থাকে সেগুলো মাটিতে না থেকে গাছের গোড়ায় চলে যায়। গাছের গোড়ায় গিয়ে এগুলো গাছের নর্মাল যে জৈবিক কার্যাবলী আছে সেগুলোতে সমস্যা সৃষ্টি করে, অর্থাৎ ব্যাঘাত ঘটায়। ফলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণে কি করতে হয়, এই ক্ষারীয় মাটিকে প্রশমিত করার জন্য অ্যাসিডিক সার ব্যবহার করতে হয়। কি সার, নাইট্রেট সার, ফসফেট সার। এই সারগুলো যখন ওই মাটিতে প্রয়োগ করা হয়, তখনই ওই মাটির ক্ষারকত্ব প্রশমিত হয়ে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। এই জন্য কি জানা প্রয়োজন, আমাদের কোনো মাটিতে ফসল উৎপাদনের পূর্বে সেই মাটির পিএইচ লেভেলটা জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে মাটিটা আমাদের ভালো ফসল দিবে কি দিবে না, অথবা সেই মাটিটাকে কিভাবে আমরা প্রসেস করে উর্বর মাটিতে পরিণত করে আমাদের ফসল উৎপাদন ঠিকভাবে চালিয়ে যেতে পারবো। এরপর আসা যাক অন্যান্য ক্ষেত্রে, মাটি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমাদের পিএইচ জানা প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে কসমেটিক্স। আমরা সবাই কি জানি, আমাদের বিভিন্ন রকম কসমেটিক্স এর গায়ে লেখা থাকে যে পিএইচ 5.5। কেন বলা হয়, কারণ নর্মালি আমাদের ত্বক হচ্ছে অ্যাসিডিক। ফলে আমাদের ত্বকে পিএইচ লেভেল থাকে 4 থেকে 6 পর্যন্ত। এই কারণে আমরা 5.5 পিএইচ লেভেল সমৃদ্ধ যে কোনো কসমেটিক্স আমাদের ত্বকের জন্য উপকারী। কিন্তু
ছোট্ট বাচ্চাদের কি হয়, নবজাতক শিশুদের ত্বকের পিএইচ লেভেল আমাদের ত্বকের পিএইচ লেভেলের মান এক নয়, একই রকম পিএইচ থাকে না। যখনই কোনো বাচ্চা জন্ম হয় তখনই তার ত্বকের পিএইচ লেভেল প্রায় 7-এর কাছাকাছি থাকে, অর্থাৎ প্রায় নিরপেক্ষ পিএইচ এর কাছাকাছি থাকে। এই সমস্ত বাচ্চাকে যদি বড়দের কসমেটিক্স ইউজ করা হয় তাহলে সেটা তাদের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণে কি করা হয়, বাচ্চাদের কসমেটিক্স গুলো বড়দের থেকে আলাদা হয়। কেন আলাদা হয়, তাদের যে কসমেটিক্স গুলো আছে সেগুলোর পিএইচ লেভেল বাচ্চাদের উপযোগী হয়, অর্থাৎ 7-এর কাছাকাছি থাকে, যেটা বাচ্চার জন্য উপযোগী। এই কারণে অর্থাৎ শিশুদের এবং বড়দের কসমেটিক্স এর পিএইচ লেভেলটাও আলাদা থাকে, যার যার ত্বকের উপযোগী হিসেবে এগুলো তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন শিল্প কারখানা, ইলেকট্রোপ্লেটিং কারখানা, বিভিন্ন ক্ষেত্রে পিএইচটা জানার প্রয়োজন হয়। কেন, এই কারখানার বিভিন্ন যে উৎপাদন প্রক্রিয়াগুলো চলে সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং সেগুলোর গুণগত মান যেন ঠিক থাকে সেজন্য পিএইচ জানার প্রয়োজন হয়। এবার আসা যাক, আমরা যে পিএইচ মান, যেটা যে কোনো দ্রব্যের পিএইচ মানটা যেন আমরা সহজে জানতে পারি সেজন্য একটা চার্ট বের করা হয়। এই চার্টকে বলা হয় ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট। এই ক্ষেত্রে কি করা হয়, কোনো দ্রবণে একটা ইউনিভার্সাল দ্রবণ বা ইউনিভার্সাল নির্দেশকের কাজ তো আমরা জানি যে অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয়। এক্ষেত্রে এক ধরনের ইউনিভার্সাল নির্দেশক থাকে যেগুলোকে যে কোনো দ্রবণে দেওয়ার সাথে সাথে দ্রবণ একটা রং প্রকাশ করে। কোন পিএইচ এর দ্রবণ কোন রং ধারণ করবে সেটার উপর ডিপেন্ড করেই কালার চার্টটা তৈরি করা হয়। আর এই কালার চার্টটাকে বলা হয় ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট। কোনো একটা দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক দেওয়ার সাথে সাথে সেই দ্রবণটা যেই কালার প্রকাশ করবে বা যেই কালার ধারণ করবে সেই কালারের সাথে মিল রেখে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের যে রঙগুলো আছে সেই রঙের মধ্যে যেটার সাথে মিলে যায় সেই রঙের পিএইচটাই ওই দ্রবণের পিএইচ হিসেবে গণ্য করা হয়। তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটা সুন্দর রংধনুর মতো কালার চার্ট দেখবা, যেটার এক পাশে নীল থেকে বেগুনিতে যায় আর এক পাশে অরেঞ্জ থেকে লালের দিকে যায়। এই যে এটাই হচ্ছে পিএইচ নির্দেশক কালার চার্ট। এবং তোমরা এই কালার চার্টটা কাকে বলে এবং এর ব্যবহারটা ভালোভাবে শিখবে। আশা করছি আজকে ক্লাসে আমি যা পড়িয়েছি সবাই আল্লাহর রহমতে ঠিকভাবে বুঝতে পারবে। এছাড়া বইটা ভালোভাবে খুঁটি খুঁটি পড়বে, তাহলে বইয়ের ভিতরে অবজেক্টিভ গুলো, এই চ্যাপ্টারে অনেক অসংখ্য অবজেক্টিভ আছে, সেগুলো ভালোভাবে শিখবে। আর এই যে সাবজেক্টিভ কোশ্চেন গুলো আছে এগুলো ভালোভাবে পড়বে, কারণ এগুলো না ভালোভাবে পড়লে তুমি উদ্দীপক গুলো বুঝতে পারবে না। উদ্দীপক বুঝতে হলেও তোমাকে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। আশা করছি সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে এবং আমার এই পড়ার